This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমার সাংসদের 15 বছর সম্পূর্ণ হতে চলল। এরপর কি হবে আমি জানি না, দল কাকে মনোনয়ন দেবে, যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা, এগুলো সবই অনিশ্চয়তা। রবীন্দ্রনাথের ভাষায়, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করব খেলা এই আমি, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে বাঁধবে, আসবো যাব চিরদিনে সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে। ভাগ্যিস রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, না হলে আমাদের সবারই যে কি হতো কে জানে। যাই হোক, এই সৌগত রায়ের কথা শুনে একটা বেশ দার্শনিক ভাব কিন্তু চোখে পড়ল। প্রশ্নটা একটাই, নেতারা কখন হঠাৎ করে এরকম দার্শনিক হয়ে যান বলুন তো? উত্তর সেটাও সহজ, ভোট এসে গেছে, বসন্তও এসে গেছে। রাজ্যে তো এখন ভোট বসন্তের হাওয়া বইছে, আর সেই হাওয়ায় সৌগত রায়ের মতো আর কে যে রবীন্দ্রনাথের মতো গান গাইতেই শুরু করে দিয়েছেন, রবীন্দ্রসঙ্গীত, কে জানে। চারপাশেই হয়তো বিভিন্ন গান ফান গলা সাধার পালাঠারা চলছে আর কি। আসলে তৃণমূল যখন প্রার্থী তালিকা তৈরি করতে বসে গেছে আর কি, ভেতরে তো কাজকর্ম শুরু হয়ে গেছে, তখন আরও কেউ কি সৌগত রায়ের মতো বলছেন নাকি যে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে, তখন নাইবা আমায় মনে রাখলে, বলা যায় না। চারপাশ থেকে কিন্তু এই গানের একটা সুর শোনা যাচ্ছে মনে হচ্ছে। বন্দ্যোপাধ্যায় একটা সময় এই রাজ্যের মোড়ে রাস্তার মোড়ে রবীন্দ্রসঙ্গীত শোনানোর ব্যবস্থা করেছিলেন। এখন তো মনে হচ্ছে তৃণমূলেরই মোড়ে এই রবীন্দ্রসঙ্গীতের সুর শোনা যাচ্ছে। কই পুরানো সেই দিনের কথা, বা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এরকম সব বিভিন্ন একটু বিয়োগাত্মক গান আর কি। কুণাল ঘোষ তৃণমূলের রাজ্য সম্পাদক ছিলেন, তিনি তার পদ ছেড়ে দিয়েছেন, দলের মুখপাত্রের দায়িত্বও নাকি ছেড়ে দিয়েছেন, এমনকি রাজ্য সরকারের দেওয়া যে নিরাপত্তা সেটাও ছেড়ে দিয়েছেন। আর প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কুণাল ঘোষের এরকম বৈরাগ্য হলো কেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি তার নিজের রাজনৈতিক পরিচয়টাই মুছে ফেললেন? কোথাও নেই রাজনৈতিক পরিচয়, এখন শুধু তিনি সাংবাদিক এবং সমাজকর্মী। এবং তার সঙ্গে একটা বার্তা রয়েছে ওই সোশ্যাল মিডিয়ার কভার পেজে, আই অ্যাম কারেজ, আমি সাহস। তার মানে তার এমন কিছু কথা বলার আছে যেগুলো কথাগুলো বলতে সাহস লাগে, এবং তিনি এমন কিছু করছেন যেটা তার সাহসের পরিচয়। যে শুরুতেই বললাম, ভোট এসে গেছে, বসন্তও এসে গেছে। বসন্তে যেরকম কোকিল আসে, সেরকমই ভোট বসন্তে নেতাদের যাওয়া আসা বাড়ে, আবেগ বাড়ে, ক্ষোভ বিক্ষোভ, মান অভিমান সব বাড়ে। এই বসন্তের আবহাওয়ার একটা খামখেয়ালিপনা আছে, জানেন তো, মানুষের মধ্যেও সেই খামখেয়ালিপনাটা দেখা দেয়। আর ওই ওয়েদারের যে খামখেয়ালিপনা, তার জন্য আরেকটা জিনিস হয়, জানেন তো, সেটা ওই বসন্ত রোগ হয়। ভোট বসন্তেও নেতাদের মধ্যে কিন্তু কিছু স্পেসিফিক সিমটম দেখা যায়, লক্ষণ দেখা যায়, যেগুলো ওই বসন্তের মতোই কিন্তু ছোঁয়াচে। গতকাল রাতে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ার পেজে কি লিখেছিলেন একবার খেয়াল করে দেখুন। নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর, সারা বছর ছেঁচড়ামো করবে, আর ভোটের মুখে দিদি অভিষেক তৃণমূলের প্রতি কর্মীদের আবেগের ওপর ভরসা করে জিতে যাবে। এবার ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা তো বারবার হতে পারে না। এই এত বড় একটা পোস্ট
ডেফিনেটলি কারোর জন্য ছিল এটা, কিন্তু কথা হচ্ছে তখন মনে হচ্ছিল যে কুণাল ঘোষের এই কথার থেকে আমরা কি বুঝবো অ্যাকচুয়ালি। মানে দুদিন আগে পর্যন্ত যারা সন্দেশখালির বাস্তবতাকে অস্বীকার করেছেন তারা কি এখন দলের ভেতরেই কোথাও ঘা দিতে চাইছেন, তৃণমূলের ভেতরের বিষয়গুলো ওপেন করতে চাইছেন? ওই সন্দেশখালি শিক্ষা দিয়ে দিয়েছে, এইবার তাই আর রাগ ঢাক গুড়গুড় নয়, সব একদম খুললাম একবার এসপার ওসপার হয়ে যাক, এবার না হলে নেভার, এরকম কিছু ভাবনা চিন্তার থেকে এরকম লেখা নাকি? না, এটাও মনে হচ্ছিল যে তাহলে কি এবার তৃণমূলের ওই নবীন প্রবীণ দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দিচ্ছে, বা সেই দ্বন্দ্বটা টাইমলি খুঁচিয়ে তোলা হচ্ছে। কুণাল ঘোষ আজ কিন্তু বলেছেন, পরিষ্কার করে দিচ্ছেন কার জন্য তার এই বিরাট বড় পোস্টটা ছিল গতকালে, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং তার সম্পর্কে তিনি একদম বড় করে যে বিশেষণগুলো ওইখানে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, তার থেকে আরও বড় এই মুহূর্তের বোধহয় সব থেকে বড় বিশেষণটা দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তার দাবি আর কি, যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি বড় শাহজাহান। এবার প্রশ্ন হচ্ছে তাহলে শাহজাহানকে গ্লোরিফাই করলেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়কে? মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উনি যদি ভদ্রলোক বলে মনে করেন তাহলে শাহজাহান ভদ্রলোক, কিন্তু শাহজাহানের যে পরিচয় সেটা তো মোটামুটি এখন সবাই জেনে গেছেন। তাহলে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কী বললেন, এটা হচ্ছে ওই আগের দিন যেটা ছিল, আগের রাত্রে যেটা ছিল সেটারই ধারাবাহিকতা, তার রেস্টে নেই। এবার তাকে একটা ওই যা বলেছিলেন তার সম্পর্কে সেগুলোরই একটা চোখের সামনে জলজ্যান্ত রূপ এঁকে দিলেন। আচ্ছা, এটা কি তার সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ মেনেও নিলেন যে এতদিন যেভাবে সন্দেশখালির বাস্তবতাকে অস্বীকার করেছিলেন, যেভাবে এই শাহজাহানকে তাকে কোথাও গিয়ে ডিফেন্ড করতে হচ্ছিল, সেটা ভুল করেছিলেন? মানে দেখুন, এমনিতে তিনি দলের মুখপাত্র ছিলেন, ফলে দলের স্বার্থেই তার স্বার্থ, দলের বক্তব্যই তার মুখ দিয়ে বেরোবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই বক্তব্যগুলো তখন মানে ওই কোথাও গিয়ে বাধ্যবাধকতার থেকে বলেছিলেন, এটাই কি একদম চট জলদি পরিষ্কার করে দিলেন? তাও যখন অলরেডি শাহজাহানের সম্পর্কে দল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, 6 বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছে, তাকে পুলিশ ধরে ফেলেছে, তখন এটা ভালো। ভুল হলে ভুল সংশোধন করে নেওয়াটা সব সময় ভালো। কিন্তু এখানে আরও একটা প্রশ্ন আছে, কুণাল ঘোষ উত্তর কলকাতা তৃণমূল সাংসদকে বড় শাহজাহান বলেছেন। দেখুন, সন্দেশখালিটা না হয় কলকাতার থেকে অনেক দূরে, তাই শাহজাহানের কীর্তিকলাপ তৃণমূলের অগোচরে ছিল, সেটাই তো মনে হচ্ছে এখন এতদিন পরে যখন সাসপেন্ড করেছেন। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তো কলকাতার মানুষ, তিনি শাহজাহান সুলভ কিছু করলে সেটা কি এখানকার নেতৃত্বের নজর এড়াতো? নাকি ঠিক যেভাবে শাহজাহান, মানে যেটা কুণাল ঘোষ হয়তো বোঝাতে চেয়েছেন যে শাহজাহানের ক্ষেত্রটা তো যেভাবে তাদের নজর এড়িয়ে গেছিলো, এই ক্ষেত্রেটাতেও সেরকমভাবেই নজর এড়াচ্ছে, তাহলে সন্দেশখালি হোক বা শহর কলকাতা, কিছু কিছু ক্ষেত্রে শাহজাহান সুলভ ঘটনাপত্র সেগুলো নজর এড়িয়ে যাওয়াটাই কি দস্তুর? ওদের গতকাল একটা বৈঠক ডেকেছিলেন নর্থ ক্যালকাটায়, ব্রিগেড চলো, সেখানে আমি তো বটেই, কিন্তু আরও অনেকে আমন্ত্রিতই হননি দলের যারা সংগঠনে রয়েছে। এটা তো ওনার বাড়ির লক্ষ্মী পুজো নয় যে উনি কাকে ডাকবেন না ডাকবেন সেটা ওনার, আর দলটা ওনার পৈতৃক জমিদারি নয়। ফলে আমি মিসফিট মনে করছি, মিসফিট আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, মিটে গেল। আমি দেখতে খারাপ, সেই জন্য সুদীপদাকে দেখতে সুন্দর, শাহজাহান টাইপ চেহারা, বড় সড়ো শাহজাহান, দাড়িওয়ালা শাহজাহান, সেই জন্য রাগের চোটে ডাকেনি। এটা একটা ব্যক্তিগত সম্পত্তির মতো করে বিষয়টা চালাচ্ছে। আচ্ছা, তিনি তো বললেন দলটাকে ভালোবাসেন, হ্যাঁ, দল তো কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা তো বললেন কোথাও গিয়ে কুণাল ঘোষ। তাহলে এবার ব্যক্তিগত রাগারাগি অভিমান সেটাও তো দেখা গেল ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, এটা তার ব্যক্তিগত, তার একটা কোথাও গিয়ে খারাপ লাগার থেকে গোটা ব্যাপারটা হয়েছে। তাকে এই উত্তর কলকাতার সাংগঠনিক বৈঠকে ডাকা হয়নি, ডাকেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরকমই তার অভিযোগ। এবং সেই জন্যেই তিনি এত বড় অভিমানে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন, এটাই তো বলছেন তিনি। দেখুন, সন্দেশখালী শাহজাহান নাকি মোগল সম্রাট শাহজাহান, কার সাথে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন কুণাল ঘোষ সেটা কিন্তু তিনি পরিষ্কার করেননি। মানে যার সঙ্গেই তুলনা করুন, প্রশংসা করে শাহজাহানের নাম যে করেননি এটা কিন্তু স্পষ্ট। আর মুশকিল হচ্ছে এমন একটা সময় কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরবটা হলেন যখন কিন্তু তৃণমূলের অভ্যন্তরে অধিকাংশ সিদ্ধান্ত
ফের নিতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু রাস্তা দেখাচ্ছেন সেই সরকারকে 100 দিনের টাকা বা ওই কোথাও গিয়ে বার্ধক্য ভাতার টাকা এই সমস্ত দিতে তিনি রাস্তা দেখিয়েছেন বা তাদের বাধ্য করেছেন লোকজনকে এরকম টাকা দেওয়ার কথা ঘোষণা করতে। এরকম বড় বড় এর আগে তিনি নবজোয়ার যাত্রা করেছিলেন সবকটা ক্ষেত্রেই, বা প্রথমে দিল্লিতে গিয়ে তিনিই তো 100 দিনের টাকা নিয়ে সরব হয়েছিলেন, ধর্ণা দিয়েছিলেন, রাজভবনের সামনে ধর্ণা দিয়েছেন। বড় বড় সাম্প্রতিককালে বড় জিনিসগুলোতে কিন্তু তাকেই নেতৃত্ব দিতে দেখা গেছে বা অগ্রণী ভূমিকা দিতে দেখা গেছে। মাঝখানে কিছুদিন একটু চুপচাপ ছিলেন, কিন্তু তারপর থেকে তার মধ্যেও যা করেছেন সেটাকেই কিন্তু দেখা যাচ্ছে যে দলকে ফলো করতে হয়েছে। এখনও তো তিনি ব্রিগেডের ডাক দিয়েছেন, আগামী 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। সেই সভার নামকরণ থেকে দিনক্ষণ সবই তো ঘোষণা করেছেন অভিষেক। সবার পর অভিষেক ফের জেলায় জেলায় জনসংযোগে বেরোচ্ছেন। সব মিলিয়ে কিছুদিন অন্তরালে কাটিয়ে ফের স্বমহিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যখন এই রকমভাবে এগিয়ে আসছেন তখনই কি এই যে নবীন প্রবীণের দ্বন্দ্বের দোরগোড়ায় একটা ঘা মারলেন কুণাল ঘোষ, সেটাও কি কোথাও গিয়ে পরিকল্পনা মাফিক? দেখুন, সমজদারদের বোঝার জন্য কিন্তু ইশারাই যথেষ্ট। কুণাল ঘোষ ইশারা করে দিয়েছেন, এবার তাতে যেখানে লাগার সেখানে নিশ্চয়ই লাগবে, আর যাদের যা বোঝার তারা কিন্তু পরিষ্কার করে বুঝে গেছেন। ড্রামা আমরা অনেক দেখেছি। যখন টিএমসি ওকে জেলে ঢুকিয়েছিল তখন উনি কি ছিলেন? একটু অপেক্ষা করুন না, লোকসভা ভোট আসতে দিন, মোদী সরকার গঠন হবে, তারপরে দেখবেন আরো কতজনের কত কি উঠে যাবে। তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন লড়াই চলছে, কে কত তোলা তুলতে পারবে, কে কত কাকে কে কতটা কন্ট্রোল করতে পারবে। যে সিন্ডিকেট রাজ চলছে সেটাকে কে কন্ট্রোল করতে পারবে, এর রেসারেসি চলছে। সুতরাং কে কার বিরুদ্ধে বলছে, কারকে সমালোচনা করছে, এটা নতুন নয়, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। দলের প্রত্যেকের বিরুদ্ধে, কারণ প্রত্যেকের নিজের স্বার্থটা আসলে বড়, এবং সেই কারণেই যারা তৃণমূল দল তৈরি করেছিলেন তারা কেউ কিন্তু তৃণমূলে নেই, লুঠেরারা তৃণমূল দল চালাচ্ছে। দেখুন, কোথাও দলের মধ্যে কোনো দলের মধ্যে গন্ডগোল লাগলে সেখানে বাকিরা যারা গ্যালারিতে বসে দেখছেন, মানে এক্ষেত্রে অন্যান্য দলের নেতাদের তো তাদের অবস্থানটা ওই গ্যালারিতে বসা, তারা ওই রকম জায়গায় যে বসে বসে গ্যালারিতে সুর করে নারদ 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 বলবেন, এটাই খুব স্বাভাবিক, এটা আমরা বুঝে গেছি। কিন্তু জাস্ট ওই শাহজাহান এত শুনছি, একজনকে চাক্ষুষ দেখেও ফেলেছি, তারপর কেউ আবার শাহজাহান আখ্যা পাচ্ছেন, দলের নেতারাই তাদের দিচ্ছেন আখ্যা। সেদিকে মনে হচ্ছে বিভিন্ন মোড়ে বা বিভিন্ন ঘাটে এরকম আরও অনেক গোকুলে আর কি বিভিন্ন শাহজাহান কি রয়ে গেছেন, বড় হচ্ছেন বা অলরেডি বড় হয়ে গেছেন, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। শাহজাহানরা চোখের সামনে এরকম সবসময় কি অদৃশ্য হয়ে থাকেন? বিশেষ সময়ে বিশেষ নক্ষত্র মিলিয়ে আর কি তাদের দেখা যায়, সব সময় তাদের দেখা যায় না। কি জানি, দেখুন নেতাদের কথা শুনলে কিন্তু অনেক কথা পরিষ্কার হয়েও যায়। এই যেরকম বাকিদের কথাগুলো শুনলেন, অনেক কিছু আপনারা বুঝতে পারলেন। আরে মনে পড়ে গেল যে পুরভোট বা পঞ্চায়েত ভোটের আগে পরিস্থিতিটা ঠিক কীরকম ছিল। পুরভোট বা পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের অন্দরে কিন্তু এই নবীন প্রবীণ দ্বন্দ্বটা তুঙ্গে উঠেছিল। একদিন কুণাল ঘোষ কিছু বলছিলেন, আর একদিন ফিরহাদ হাকিম তার জবাব দিচ্ছিলেন। প্রার্থী তালিকা নিয়েও বিবাদ চরমে উঠেছিল। এমনকি পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নবজোয়ার করছেন, তখনও কিন্তু অভিষেকের সামনেই প্রার্থী তালিকা নিয়ে তৃণমূল কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। লোকসভা ভোটের আগে ফের কি সেই পরিস্থিতি তৈরি হবে? কেউ কি ভাবছেন যে তৃণমূলের অন্দরে মানে ছদ্ম লড়াই শুরু হলে সেদিকেই সবার ফোকাস চলে যাবে, যার জেরে ওই সন্দেশখালির ঘটনা ক্রমশ পেছনের সারিতে চলে যাবে? এবার লোকে দেখুন, তৃণমূলের মধ্যে যেরকম নবীন প্রবীণ দ্বন্দ্ব হবে, বা নবীন প্রবীণ ছেড়ে দিন, অন্তর্দ্বন্দ্ব হবে, এটা কিন্তু লোকের কাছে গা সওয়া হয়ে গেছে। সবাই জানেন এটা অবভিয়াস কিছু জিনিস, সে নতুন করে আর বলার কিছু দরকার পড়ে না, সবাই জানেন এটাই স্বাভাবিক, এটাই হয়। তো সেই ক্ষেত্রে তারা দেখবেনও, মজাও নেবেন। কিন্তু তাও দেখুন, বিভিন্ন জায়গায় ঝগড়া হয়, দেখবেন ওই কলতলায় ঝগড়া যেরকম হয়, এই সমস্ত তো আমরা দেখেছি, সবাই জানেন ওখানে ওরকমই হয়। ওখানে এমন কিছু কথাবার্তা হয় যেগুলো কানে শোনা যায় না, আপনি আমি মুখে সবসময় তুলতে পারবো না, কিন্তু দেখবেন যেতে সে তিনি স্যুট প্যান্ট পরা ভদ্রলোকই হন, ধুতি পাঞ্জাবি পরা রুচিশীল ভদ্রলোকই হন, বা আম জনতার মতো সাধারণ মানুষ যার হেলদোল এই ভোলে ভালা টাইপস তিনিই হন, সবাই কিন্তু যাওয়ার সময় একটু টেরিয়ে দেখেন, একটু দাঁড়িয়ে শুনে যান দু চার দণ্ড। মোদ্দা কথা হচ্ছে একটু মজা নেন আর কি। তো
এই ক্ষেত্রেও এরকম একটা কিছু হচ্ছে দেখলে লোকজনের একটুখানি নজর ঘুরে যাবে, সবাই থমকে দাঁড়াবেন, মজা নেবেন, কিন্তু ইম্প্যাক্ট হবে না, কারণ সবাই জানেন এরকমই তো হয়, এটাই তো হওয়ার কথা। গা সওয়া হয়ে গেলে তার ক্ষতি নেই, অথচ ওদিক থেকে নজরটা ঘুরে গেল। দেখুন খেয়াল করে, শিক্ষায় নিয়োগ থেকে পুরসভার নিয়োগ বা রেশন দুর্নীতি বা গরু পাচার বা কয়লা পাচারের ক্ষেত্রেও তো এরকমই হয়েছে, একটার থেকে আরেকটা হয়েছে, আর লোকের কীরকম আস্তে আস্তে সব কিছুর থেকে নজরগুলো ঘুরে গেছে। সন্দেশখালীর মা বোনেদের অভিযোগ, সন্দেশখালীর মানুষের জমি জায়গা ফিরে পাওয়ার লড়াই, সবই তো মনে হচ্ছে এইরকমভাবে ভোটের মুখে ধামাচাপা পড়ে যাবে, তাই না? এরকমও কি কেউ কেউ ভাবছেন যে এইভাবেই ধামাচাপা দেওয়ার কাজটা শুরু করে দেওয়া যাবে? দেখুন আজ থেকেই কার্যত কিন্তু মানে কেউ কেউ আবার চাইছেন না, এটাও তো স্বাভাবিক, এটাও মানে পরিষ্কার যে কেউ কেউ চাইবেন ওই জায়গাটা জিইয়ে থাকুক, ওই জায়গার থেকেই ওই জায়গায় আঘাত দিয়েই হয়তো কেউ কেউ লোকসভা ভোটটা শুরু মানে তার লড়াইটা শুরু করে দেবেন। আজকেই যেরকম আজ থেকেই তো এ রাজ্য থেকে বাংলার থেকে ভোট প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে বাংলায় প্রথম সভা করলেন কোথায়? আরামবাগে, যেখানে একটুর জন্য জয়ের আগের বার তাদের হাত ফসকে গেছিল। আর তার ঠিক আগের দিনই শাহজাহানের গ্রেফতারি আর তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দেওয়া, এই সব কিছুর পেছনে কি ওই একই অঙ্ক কাজ করছে? ফোকাসটা কেউ চাইবেন এদিকে ঘোরাতে, তো তার আগেই যতটা সম্ভব অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার। এখন প্রশ্ন যখন উঠছে তখন কিন্তু বুঝতে হবে, ফুল ফুটুক চাই না ফুটুক, আজ বসন্ত, ভোট বাক্সে কোন ফুল ফুটবে জানি না, তবে বাংলায় ভোট বসন্ত যখন এসেই গেছে তখন কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো এই মুহূর্তে না বললেই নয়। सरकारी कार्यक्रम अब यहाँ समाप्त होगा और मैं 10 मिनट के भीतर खुले मैदान में जा रहा हूँ। खुले मैदान का मजा भी कुछ और होता है। बहुत सारी बातें आज मुझे कहनी है, लेकिन उस मंच पे कहूंगा। আপনারা যারা TV9 বাংলাটা রেগুলার দেখেন তারা জানেন মাঝে মধ্যে আমরা তলায় দিয়ে দিই যে এর পরের প্রোগ্রামটায় কি আছে, কি আসছে। আমরা বলি কামিং আপ, ওটা দেখলেই আপনারা বুঝে যাবেন কটার সময় কোন প্রোগ্রাম আসছে, তার মধ্যে কি আছে। এটা আপনাদের মোটামুটি মানসিক প্রস্তুতি তৈরি হয়ে যায় এবং কোথাও গিয়ে আকর্ষণটাও তৈরি হয় যে ওটা ওরকম খবর, যার জন্য একটু দেখতে হবে। তো ঠিক একইভাবে প্রধানমন্ত্রীও কি কামিং আপ দিলেন? এরপরে খোলা মাঠে যাচ্ছি, খোলা ময়দানের মজাই আলাদা, সেখানে অনেক কিছু বলা যায়। এভাবে কামিং আপ দিয়ে সাসপেন্স বাড়িয়ে আসলে কি তিনি সভার আকর্ষণটাই জিইয়ে রাখলেন? দেখুন লোকসভার ভোট প্রচারে কিন্তু সেক্ষেত্রে তাহলে বলতে হবে এটা নতুন প্রথার জন্ম দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014 সালে সেবারও একটা নতুন জিনিস এনেছিলেন, 3D প্রচার। এই 3D প্রচার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার ছোট্ট একটা বার্তা, আসল কথাগুলো সব খোলা মঞ্চে বলবো। কে বললেন? না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার খোলা মঞ্চে প্রধানমন্ত্রীকে শুনতে তো সকাল থেকেই লোকে বসে রয়েছে, তাহলে নরেন্দ্র মোদীর কথাগুলো বললেন কাদের জন্য? বললেন তাদের জন্য যারা সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং দেখবেন বা দেখছেন, তাদের জন্য যারা টিভি স্ক্রিনে ওত পেতে বসে রয়েছেন, তাদের জন্য যারা এখনও হয়তো টিভির সামনে রয়েছেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের সময় নিয়ে একটুখানি সংশয় থাকতে পারে যে টিভির সামনে বসবেন কিনা বা ওই লাইভ স্ট্রিমিং দেখবেন কিনা, তাদের জন্য। মানে সবাইকে আটকে রাখা, একদম সুনিশ্চিত করে দেওয়া নিজের ভিউয়ারশিপটা। দেখুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত, প্রযুক্তি তো প্রতি মুহূর্তে আপডেট হয়, আর প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আপডেট রাখার এটাও কিন্তু একটা ছোট্ট নিদর্শন। আরও একটা জিনিস করলেন নরেন্দ্র মোদী, প্রশাসনিক আর রাজনৈতিক দুটো সভামঞ্চ পাশাপাশি রাখলেন, কিন্তু দুটো যে আলাদা সেটা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, যাতে বিরোধীরা ওই প্রশাসনিক সভায় রাজনৈতিক বক্তব্য রাখার অভিযোগটা তুলতে না পারে।
কারণ সচরাচর এক্ষেত্রে আমাদের এখানে বিভিন্ন প্রশাসনিক সভা যেগুলো দেখি রাজ্যের আর কি, সেখানে তো বিভিন্ন রাজনৈতিক বক্তব্য রাখা হয়েছে বলে মাঝে মধ্যেই বক্তব্য বা বিরোধীরা সেই অভিযোগটা তোলেন, কিন্তু এই ক্ষেত্রে যাতে না করতে পারেন, যেটা নিজেরা তোলেন সেটা যাতে তাদের দিকে ফিরে না আসে, মোদি কিন্তু তার একদম পাকাপোক্ত বন্দোবস্ত করে রাখলেন। উল্টে তিনি অভিযোগ করলেন। এবার মোদি অভিযোগ করবেন আর তৃণমূলকে তার জবাব দিতে হবে, এটা তো মোটামুটি পরিষ্কার। যখন এ রাজ্যে এসছেন তখন তিনি বলছেন এবং বললে তিনি যে প্রশ্ন তুলবেন সেটা তো সবাই জানে। তার আবার ওরকম টিজার দিয়ে দিলেন, সবাইকে বুঝিয়ে দিলেন যে এর পরে তিনি কামিং আপ দিয়ে দিচ্ছেন, তিনি বলবেন আর কি। এবার প্রশ্নটা সবার মনের মধ্যে নিশ্চয়ই তখন থেকেই জেগেছিল যে বলবেন তো বটে, কিন্তু কি বলবেন। অনেক আগের থেকে অবশ্যই এটা জানা ছিল, এটাও সবারই একটুখানি ধারণা ছিল এ রাজ্যে এই সময় তৃণমূল ছাড়া সব রাজনৈতিক দলের নেতা যেখান থেকেই তিনি আসুন একটাই তো কথা বলবেন, সন্দেশখালি। এবার সন্দেশখালি সত্যি কথা বলতে কি এই বাকি বিরোধীদের জন্য এই মুহূর্তে থালায় সাজানো সন্দেশ, সেই সন্দেশ মানে বিতরণ করা বলুন বা গ্রহণ করা, সেই চান্সটা নরেন্দ্র মোদী কি ছাড়বেন? প্রত্যাশা মতো প্রধানমন্ত্রী তিনি ওই সন্দেশখালি নিয়েই বলেছেন, কিন্তু কি বলেছেন সেখানে কিন্তু সব থেকে বড় চমক, প্রধানমন্ত্রী মেরুকরণের চেষ্টা করেছেন। সে তো বিজেপি মেরুকরণের চেষ্টা করবে, এটাও খুব স্বাভাবিক, কিন্তু যে মেরুকরণ নরেন্দ্র মোদী করলেন এবং সন্দেশখালি নিয়ে যে বার্তাটা দিলেন, দুটোই কিন্তু সম্পূर्ण अप्रत्याशित। आने वाले लोकसभा चुनाव में पश्चिम बंगाल की सभी सीटों पर कमल खिलेगा। इस लोकसभा चुनाव के नतीजे पश्चिम बंगाल से टीएमसी सरकार का उसकी विदाई का, उसके पराजय का काउंटडाउन शुरू करेंगे।